যারা একটা ছোট বাচ্চাদেরকে ছাড়ে নাই, খুন করেছে, তারা কি করতে পারে এটা তো আমরা দেখেছি। আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। আপনি ডাকসুর ইলেকশন দেখেছেন? 40,000 ভোটার ছিল, সেখানে সুষ্ঠু ইলেকশন হয়নি। এর চেয়ে বড় রকমের ইনক্লুসিভ ইলেকশন জাকসুর ইতিহাসে আর একটা হয়েছে। তো বাংলাদেশের মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং খুবই ভালো ইলেকশন হবে। হোসেন ইউনূস তাদের সাথে আপনার কয়েক দফা আলাপ হয়েছে। বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, অন্যান্য পার্টিগুলো বলেন, সবার সাথেই তো মিটিং হচ্ছে, হয়। আর আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই আগস্টে দেখেছি, বা গত হাসিনার 15 বছরে তো দেখেছি। তারা খুন করতে পারে, তারা গুম করতে পারে, তারা লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে, তারা হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না। এখন দেখেন, তার কোনো বন্ধু নাই, তারা কোথায় গিয়ে থেকেছে। হ্যাঁ, রাস্তার ছ্যাঁচড়াদের মতো তাদের অবস্থা। ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ ধরে আমাদের এই আজকের ব্রিফিংয়ের জন্য ওয়েট করেছেন। তো আজকে চিফ অ্যাডভাইজারের একটা খুবই ব্যস্ততম দিন গিয়েছে। সকালে উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলির যে ইনঅগুরাল সেশন ছিল, আজকে জানেন আপনি 80তম ইউএন জেনারেল অ্যাসেম্বলির সেশন হচ্ছে, এবং এইখানে উনি অ্যাটেন্ড করেছেন। ওনার সাথে ছিলেন ল অ্যাডভাইজার আসিফ নজরুল, এনার্জি অ্যাডভাইজার ফজল কবির খান এবং ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন। আর এছাড়াও ছিলেন বাংলাদেশের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু ইউএন সালাউদ্দিন নোমান চৌধুরী, তারপরে আমাদের এসডিজি কোঅর্ডিনেটর এবং সিনিয়র সেক্রেটারি লামিয়া মোর্শেদ, এবং আরেকজন ছিলেন কি, এনারা ছিলেন। আর আজকে এই ইউএন জেনারেল অ্যাসেম্বলির সাইড লাইনে ওনার অনেকগুলো মিটিং হয়। প্রথম উনি অন দ্য মিটিংয়ে ঢোকার মুহূর্তেই উনি যখন শুরু হওয়ার আগে ওনার সাথে চিলির ফর্মার প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলে, উনি আপনি জানেন উনি ইউএনের হিউম্যান রাইটস অফিসেরও প্রধান ছিলেন, বাংলাদেশেও সফর করেছিলেন। মিশেল ব্যাশেলের সাথে কথাবার্তা হয়। ওনার সাথে WHO-র চিফ ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম, ওনার সাথে কথাবার্তা হয়। তারপরে ওনার সাথে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বেশ কিছু সময় কথাবার্তা হয়। ওনারা এই পুরো মিটিংগুলোতে আমাদের আর তাদের মধ্যে যে মিউচুয়াল যেই ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয়ে আসে, রিফর্ম আসে, এবং বিশেষ করে অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বাংলাদেশি যে কমিউনিটি অস্ট্রেলিয়ায় আছে তাদের বিষয়েও আলাপ হয়। উনি চিফ অ্যাডভাইজারকে জানিয়েছেন যে ওনার যেটা কনস্টিটিউয়েন্সি, ওইখানে অনেক বাংলাদেশি অরিজিন অস্ট্রেলিয়ান নাগরিক আছেন, এবং তাদের 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে উনি জয়েন করেছেন এর আগে একবার। এছাড়া উনার সাথে WTOর ডিরেক্টর জেনারেল এনগোজি ইয়োলা সাথে কথাবার্তা, একটা ভালো মিটিং হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে মিটিং হয়েছে, এবং কুইন ম্যাক্সিমা অফ নেদারল্যান্ডের কুইন, তার সাথে কথা হয়েছে। এনগোজি ইয়োলার সাথে মূলত কথা হয়েছে WTOর যে রিফর্ম, আমরা গ্লোবাল সাউথের একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা WTO রিফর্ম আমরা চাচ্ছি। WTO আপনি জানেন যে খুবই একটি ইম্পর্টেন্ট একটা গ্লোবাল অর্গানাইজেশন, তার আন্ডারেই আসলে গ্লোবাল ট্রেডের 75% অফ দ্য ট্রেড তারা গভর্ন করে, তাদের রুলস দ্বারা গভর্ন হয়। এবং সেখানে WTOর উনি সাপোর্ট চেয়েছেন বাংলাদেশে LDC গ্র্যাজুয়েশনের সময়। আমাদের তো বেশ কিছু ইস্যু আছে। আমাদের LDC গ্র্যাজুয়েশন আপনি জানেন 2026 সালের শেষের দিকে আমাদের LDC গ্র্যাজুয়েশন হওয়ার কথা, এবং যদিও আমাদের বিজনেসম্যানরা এই বিষয়ে ডিলে করার কথা বলছেন। এবং তার সাথে আলাপ হয় যে LDC গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস পাই, ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা WTOর হেল্প চেয়েছি। আর অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে।
এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কী কী রিফর্ম হবে, কী কী কোথায় ফোকাস হচ্ছে, সেগুলো নিয়ে আলাপ হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। তারপরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ফিসকাল রিফর্ম এগুলো বিষয়েও তার সাথে আলাপ হয়। কুইন ম্যাক্সিমার সাথে আলাপ হচ্ছে যে আপনি জানেন উনি হচ্ছেন ইউএনের স্পেশাল অ্যাডভোকেট অন ফিনান্সিয়াল ইনক্লুশন। ফিনান্সিয়াল বিষয়ে উনি গ্লোবাল যে ফিনান্সিয়াল ইনক্লুশন একটা খুবই বড় ইস্যু। আপনি জানেন যে ব্যাংকগুলো, গ্লোবাল ব্যাংকগুলো ছোট যারা একটু গরিব জনগোষ্ঠী তাদেরকে ফিনান্সিয়ালি ইনক্লুড করতে চায় না এবং তাদের প্রতি এক ধরনের সিস্টেমেটিক বায়াসনেস কাজ করে এগেনস্টে। তো এই বিষয়ে তারা দুইজনে আলাপ করেছেন। প্রফেসর ইউনূস তার সারা জীবনই মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন, সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন। উনি মিটিংয়ে জানিয়েছেন যে কিভাবে বাংলাদেশের ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য এই গভর্নমেন্ট কী কী কাজ করছে এবং সামনে আরও কী কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে আলাপ হয়েছে। এছাড়া একটা উনি গতকাল আপনারা জানেন যে এসডিজির উনি অ্যাওয়ার্ড পেয়েছেন। আজকে বাংলাদেশে আরও দুই একটা বিষয়ে ওনার মিটিং আছে। আর আজকে বিকালবেলায় ওনার মিটিং আছে প্যারিসের যিনি মেয়র, তার সাথে ওনার একটা মিটিং আছে। এবং এছাড়াও দুইটা উনি এনপিআর, আপনি জানেন আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিও হচ্ছে আমেরিকার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা নিউজ আউটলেটগুলোর একটা, তার সাথে ওনার একটা সাক্ষাৎকার আছে। এবং জেটিওর মেহেদি হাসান, আপনি জানেন মেহেদি হাসানকে সবাই ফলো করেন আমাদের দেশেও অনেকে, তার সাথেও একটা ইন্টারভিউ করা আছে। আপনি আর পলিটিক্যাল পার্টি একটা ডেভেলপমেন্ট আছে, এটা আজাদ মজুমদার করছে। আচ্ছা, গতকাল যে একটা ইনসিডেন্ট হয়েছিল এয়ারপোর্টে, হ্যাঁ, এটার পরে কোনো বাংলাদেশের যে হাই কমিশন বা নিউ ইয়র্কে কোনো পদক্ষেপ, আইনগত কোনো আমাদের তরফ থেকে আমরা এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের কনসুলেট ইন নিউ ইয়র্ক এই বিষয়ে যথাযথ যাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে। আমরা ওদের যে যথাযথ যে কর্তৃপক্ষ তাদেরকে আমরা জানিয়েছি। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে জানানো হয়েছে। আপনারা দেখেছেন কালকে একজন অ্যাপ্রিহেন্ডেড হয়েছিলেন, এটা দেখেছিলেন। আমরা এই বিষয়ে একদম স্পষ্ট একটা বিবৃতি দিয়েছি। আমরা আপনাদেরকে আহ্বান করব বিবৃতিটা আবার একটু পড়বেন। 26 তারিখে স্যার যে বক্তব্য রাখবেন সেইখানে মূলত কোন বিষয়টা ফোকাস থাকবে, মানে বিশ্ব নেতাদেরকে উনি এবার কি বার্তা দিতে চান? না, একটা প্রথম কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট গত 14 মাস ধরে কি কি কাজ করলো, কি কি রিফর্মের কাজ করেছে, বাংলাদেশের যে গত 14টা মাস কত চ্যালেঞ্জিং ছিল এবং সেই বিষয়ে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্টে কি কি কাজ করেছে, ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কীরকম, প্লাস হচ্ছে গ্লোবাল যে জিও পলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, তো অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। প্লাস হচ্ছে যে উনার গ্লোবাল যে লিডারদেরকে উনার পার্সোনাল কিছু মেসেজ আছে সেগুলো উনি তারা এসছেন। তারা তো আমাদের দেখেন জুলাই অগাস্টে যেই গত বছর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মূল অংশীজন হচ্ছে এই পলিটিক্যাল পার্টির। তো সেই জন্যই প্রফেসর ইউনূস এনাদেরকে ইনভাইট করেছেন যে আসেন আমরা নিউ ইয়র্কে যাচ্ছি। ইউএনের এই বছর হতো 80তম ইউএন জেনারেল অ্যাসেম্বলির 80তম সেশন, খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখছেন আজকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিয়েছেন, ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা বক্তব্য দিয়েছেন। খুবই ইম্পর্টেন্ট একটা সেশন। একদম পুরো ইউএন হেডকোয়ার্টার্সে এক কদম হাঁটলেই দেখা যাচ্ছে 5-6 জন ওয়ার্ল্ড লিডারের সাথে দেখা হচ্ছে। তো এই বিষয়গুলো সামনে রেখে ওনাদেরকে আহ্বান করেছেন যে আসেন, তাহলে
ইউএন ইজ এ মানে এই নিউ ইয়র্ক হচ্ছে পুরো গ্লোবাল লিডারদের একটা ভিউ এক্সচেঞ্জের বা মিটিংয়ের একটা প্লেস। তো ওনারাও অবভিয়াসলি তারাও অনেকগুলো মিটিংয়ে অ্যাটেন্ড করবেন এবং অনেক নিজেরাও কিছু কিছু নিজেদের মতো করে অনেকের সাথে মিট করবেন। কোনো দূরত্ব হয় নাই, ওনারা সবসময় আমাদের অংশীজন ছিলেন এবং সবগুলো বিষয়ে তাদের সাথে আপনারা দেখেছেন আমরা কিন্তু কন্টিনিউয়াস তাদের সাথে ডায়ালগ করি প্রতিটা মুহূর্তে। প্রফেসর ইউনূস তাদের সাথে আপনার কয়েক দফা আলোক হয়েছে, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, অন্যান্য পার্টিগুলো বলেন, সবার সাথেই তো মিটিং হচ্ছে হয়। এটা একটা প্রসেস, এটা নিয়ে আমরা অডিট না, এটা ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে আমাদের পলিটিক্যাল পার্টি নিয়মিত বৈঠক করছেন এবং সামনের বৈঠকগুলোতে আমরা আশা করছি যে এটা একটা শান্তিপূর্ণভাবে এটার একটা সমাধান হবে। কালকে 5 জন রাজনীতির জন্য একটা গাড়ি বরাদ্দ ছিল এবং কোনো উপদেষ্টা আমাদের 4-5 জন উপদেষ্টাও সেখানে এসেছেন, তাদের কারো কোনো ছবি বা কোনো ধরনের কিছু আমরা দেখিনি। এই জায়গাটা কি এটাকে আপনাদের আপনি আমার মনে হয় আপনি আজকে যে আমাদের স্টেটমেন্টে এটা পড়েন নাই, যেটা স্টেটমেন্টে আমরা যেটা আমাদের যেটা ছিল, আমি আবারও বলি তাদের 5 জনই আমাদের সাথে আসার কথা ছিল এবং সেইখান থেকে আমরা ঢাকা থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমেওছেন, নেমে আমাদের সাথে যেই কনভয় সেই কনভয় হয়ে আসবেন। ওনারা আধা ঘন্টা ওইখানে বসেও ছিলেন, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। হ্যাঁ, ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হতে ছিল না। আর আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা অবশ্যই বলা হয়েছিল, কিন্তু কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। এই আর এটা নিয়ে আমরা খুব স্পষ্ট একটা বক্তব্য দিয়েছি, আমরা সবাইকে বলবো যে আপনারা স্টেটমেন্টটা পড়বেন। আমার কোয়েশ্চনটা হচ্ছে আমরা যারা এখানে কাজ করি আমরা কিন্তু ধারাবাহিক নিউজ করছিলাম এখানে আওয়ামী লীগ কিছু একটা করতে পারে, তো নিশ্চয়ই আপনারা সেই নিউজটা দেখেছেন এখান থেকে। আমরা যেটা জানি যে আমাদের তিনি 2 দিন আগে এসেছেন, তিনি কনসার্ন বিষয়টা নিয়ে, এবং এখানে আমরা যেটা জেনেছি যে এখানকার কনসুলেট এবং এখানকার যে স্থায়ী মিশন তাদের দুর্বলতার বিষয়টা হচ্ছে এই বিষয়ে আমাদের বক্তব্য স্পষ্ট। আমি আপনার কথা বুঝেছি, এই বিষয়ে আমরা আজকে একটা খুব বড় একটা স্টেটমেন্ট দিয়েছি, স্পষ্ট বক্তব্য দিয়েছি। আমি আপনাকে বলবো এটা পড়ে দেখেন। আর আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই আগস্টে দেখেছি, বা গত হাসিনার 15 বছরে তো দেখেছি। তারা খুন করতে পারে, তারা গুম করতে পারে, তারা লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে, তারা হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না। এখন দেখেন তার কোনো বন্ধু নাই, তারা কোথায় গিয়ে থেকেছে। হ্যাঁ, রাস্তার ছেঁচড়াদের মতো তাদের অবস্থা। এই বিষয়ে আর কোনো প্রশ্ন নেব না, অন্য বিষয়ে আর কোনো প্রশ্ন নেব না। আসলে একটা বিষয় কি জানতে চাই, ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়েই যায় তাহলে হচ্ছে এটাই অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তার শেষ সফর জাতিসংঘ এই সাধারণ অধিবেশন। সেক্ষেত্রে পুরো বিশ্বেরই বাংলাদেশ নিয়ে মানবাধিকার এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটা নিয়ে প্রশ্ন সবসময় ছিল। এবার বক্তব্যে এমন কোনো সিগনেচার কি রাখবেন যেটা থেকে উত্তরণের জন্য আমরা কোনো নির্দেশনা পাবো? আমরা মানে কোনো কারো কাছ থেকে বাংলাদেশের মানবাধিকার নিয়ে খুব যে কনসার্ন রেজ করেছেন আমরা এটা পাইনি। সেটা তখনকার নিয়ে ওইটা তো আমরা কাজ করছি। আমরা গুম কমিশন করেছি, আমরা বিভিন্ন হিউম্যান রাইটসের অনেকগুলো ল এনেছি, অনেকগুলো লিগাল চেঞ্জ এসছে, নতুন নতুন ল হয়েছে। বড় একটা ল ছিল এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যা দিয়ে মানুষের মুখ বন্ধ করা হয়েছে, সেইটাকে আমরা স্ক্র্যাপ করেছি, সেগুলো তো আছেই। বাট এই যে গত 14 বছরে যে অভূতপূর্ব যে চেঞ্জগুলো এসছে সেটা ওনার বক্তব্যে আসবে। হ্যাঁ, গত 14 মাসে এটা অফিসিয়াল লাঞ্চ, এটা অফিসিয়াল বোধহয় ডিনার। এটা থ্যাংক ইউ। আর না করেন কোশ্চেন করেন, অসুবিধা নেই ভাই, ওইটা নিয়ে আর কোশ্চেন আমরা উত্তর দিব না। হ্যাঁ বলেন।
অলওয়েজ ওয়েলকাম। আমি লাস্ট যে কোশ্চেনটা যে এটা মানে একটা বলা হয় যে কয়লা ধুলে ময়লা যায়, মাঝে মাঝে যায়, অনেক সময় যায় না। আওয়ামী লীগ ধুলে কি যাওয়ার কোনো আশঙ্কা সম্ভাবনা? এইগুলা এই ফোরামে এগুলো আমরা আলাপ করতে চাই না। আওয়ামী লীগ কি করতে পারে, তারা আপনারা আওয়ামী লীগের 15.5 বছরেই আপনারা দেখেছেন, যারা একটা ছোট বাচ্চাদেরকে ছাড়ে নাই, খুন করেছে, তারা কি করতে পারে এটা তো আমরা দেখেছি। 80তম অধিবেশনে এবারকার সফরে বাংলাদেশের জন্য যদি বলি সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টি কি হতে পারে, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি হতে পারে? আমরা জানি যে রোহিঙ্গা প্রশ্নের অশান্তি বাংলাদেশের সবচেয়ে বড় তাৎপর্য হলো পুরো ওয়ার্ল্ড বিশ্ববাসীকে জানানো যে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি। আপনি একটু আগে কে জন্য বললেন আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো সেই বিষয়টাও জানানো, এবং সেই যে আপনি 15 বছরের যে মিসরুল, যেই ধরনের অপকর্ম করা হচ্ছে, সেগুলোর থেকে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য কি কি কাজ এই গভর্নমেন্ট করছে, সেই কাজগুলোও সবাইকে জানানো, যে কি ধরনের রিফর্ম এই গভর্নমেন্ট এনেছে, কি ধরনের ইকোনমিক রিকভারি হয়েছে। আপনি জানেন একটা ভগ্ন মানে একদম আর্থকোয়েক শ্যাটার্ড একটা ইকোনমি এই গভর্নমেন্ট ইনহেরিট করেছিল। সেই জায়গায় আমরা এই গভর্নমেন্ট কি কি কাজ করেছে ইকোনমিকে আবার সেই আগের জায়গায় নিয়ে আসার জন্য, সেই জিনিসগুলো মেসেজগুলো দেওয়া। আর মূল মেসেজ হচ্ছে যে আমরা ফেব্রুয়ারিতে 15ই ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি, এবং এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে, এবং সেটার বিষয়ে পুরো বিশ্ববাসীকে জানানো। এবং অলরেডি আপনারা এই গত ইন রিসেন্ট মান্থ প্রত্যেকটা ওয়ার্ল্ডের টপ লিডাররা, টপ তাদের এনভয়রা আমাদেরকে জানিয়েছেন যে তারা ফুললি সাপোর্ট দিচ্ছেন এই গভর্নমেন্টকে এই ইলেকশনে। বেশ কিছু 38টার মতো মনে হয় ইনডোর আউটডোর নানা ধরনের বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা, 41টা, এখানে নানা ধরনের প্রতিশ্রুতিও ছিল। সেই এক বছর আসলে সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন? অনেকগুলো, আমরা 41টা, উনি 51টা মিটিং করেছিলেন, এবং উনি যে কথাগুলো বলেছিলেন যে কি কি চ্যালেঞ্জ উনি ফেস করছেন, সামনের চ্যালেঞ্জগুলো কি, ট্রায়াল একটা বড় চ্যালেঞ্জ ছিল, রিফর্মগুলো আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল, ইলেকশনকে জন্য দেশকে প্রিপেয়ার করা এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেগুলো বিষয়ে তো অলরেডি উনি বলছেন, এবং সেই বিষয়ে এই গভর্নমেন্ট যথেষ্ট কাজ করেছে। এবং আপনারা দেখবেন যে ফেব্রুয়ারিতে খুব ভালো একটা ইলেকশনের মাধ্যমে এই গভর্নমেন্ট তার, এবং আজকে অজয় ব্যাঙ্গা তাকে জিজ্ঞেসও করেছিলেন প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, যে আপনি এরপরে কি করবেন। উনি বলেছেন যে উনি ওনার আগের যে কাজ, হ্যাঁ, যে কাজে উনি আনন্দ পান, সে কাজে ফিরে যাবেন। এটা তো শেষ বিষয়। বললেন যে আওয়ামী লীগ কি করতে পারে, আওয়ামী লীগ তো দেখা যাচ্ছে যে অনেক কিছু করছে, এই যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, বাংলাদেশে তাদের বড় একটি সমর্থন এখন পর্যন্ত রয়েছে। যদি আমরা ভোটের হিসাব বলি, দেখা যায় 30% হয়তো আওয়ামী লীগের ভোট, 40% আওয়ামী লীগের ভোট, হয়তো সেটা কম বেশি কিছু কমে। প্রশ্নটা কর, এত মানুষ বা এত সমর্থন থাকার পরও সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ দেশে থাকার পরও সেটি সম্ভব কিনা, সেখানে আপনাদের পরিকল্পনা কি? আপনি ডাকসুর ইলেকশন দেখেছেন, 40,000 ভোটার ছিল, সেখানে সুষ্ঠু ইলেকশন হয়নি, 80% লোক ভোট দিতে গিয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা। এবং যারা ভোটে, এর চেয়ে বড় রকমের ইনক্লুসিভ ইলেকশন এবং পিসফুল ইলেকশন ডাকসুর ইতিহাসে আরেকটা হয়েছে, জাকসুর ইতিহাসে আরেকটা হয়েছে। তো বাংলাদেশের মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং খুবই ভালো ইলেকশন হবে। আর আওয়ামী লীগের আপনি 30-40% কোথা থেকে পেলেন আমি জানি না। আপনি কি নিজে কোনো সার্ভে করিয়েছেন? না, আপনি সার্ভে করিয়েছেন নাকি যে এটা 30% বা 40%? যারা খুনির একটা পার্টি, খুনির পার্টির 10% থাকলেই কি আর 1% থাকলেই কি? তারা মানুষের হাজার হাজার মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে খুন করেছে। আপনি তো জার্নালিজমের কত 10 বছর হয়েছে বা 15 বছর আওয়ামী লীগের আমল দেখেন নাই? ভাই থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ।